মানুষের শরীরে স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখার জন্য ঘামের আকারে জলের বাষ্পীভবন একটি অপরিহার্য প্রক্রিয়া। মানবদেহের আপেক্ষিক তাপ 840 ক্যালোরি কেজি ডিগ্রি সেলসিয়াস এবং শরীরে 37 ডিগ্রি তাপমাত্রা ঘামের বাষ্পীভবনের লীন তাপ 5,37,600 ক্যালোরি কেজি। একটি নির্দিষ্ট খাবার গ্রহণ করলে বরুণবাবুর 80 কেজি ভরের শরীরের তাপমাত্রা 2 ডিগ্রি বাড়বে বলে আশা করা হচ্ছে। শরীরের তাপমাত্রা নির্দিষ্ট মানে বজায় রাখার জন্য বরুণবাবু বাইরের তাপমাত্রায় 37 ডিগ্রি রাখা মিনারেল ওয়াটারের এন বোতল জলপান করেন। প্রতিটি 250 গ্রাম জল আছে মানে বোতলেতে, যা শরীর থেকে তাপ নিয়ে ঘাম হিসাবে বের হয়ে যায়। ধরে নাও যে এই জল সম্পূর্ণ পরিমাণে ঘামে রূপান্তরিত হয়ে বাষ্প হয়ে যাবে, সেক্ষেত্রে এনের পরিমাণ নির্ণয় করো। যে সূত্র H সমান mst, এখানে H দেওয়া আছে দেখো 2 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে মানবদেহে উৎপন্ন তাপ, m দেওয়া আছে 40 কেজি আর s দেওয়া আছে 840 ক্যালোরি কেজি ডিগ্রি সেলসিয়াস। H সমান mst, m সমান দেখো দেওয়া আছে 40, 840, s সমান দেওয়া আছে আর t সমান হচ্ছে 2 ক্যালোরি। সেখান থেকে তোমার পাওয়া গেছে H এর মান, তোমার হিট যেটা Q সমান mst, সেখানটা H পাওয়া গেছে 1,34,400 ক্যালোরি পাওয়া গেছে। এরপরে ঘামের বাষ্পীভবনের লীন তাপ 37 ডিগ্রি সেলসিয়াসে কত? 5,37,600 ক্যালোরি কেজি। ঠিক আছে, তাহলে 1 কেজি সমান 1000 গ্রাম জল থেকে 1000 গ্রাম ঘামের বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় হয় এই ক্যালোরিটা 5,37,600 ক্যালোরি গ্রাম। তাহলে আমরা এখানে পেয়েছি কত? 1,34,400 ক্যালোরি। তাহলে দেখো এইটাই সরলীকরণ করা হয়েছে। 5,37,600 ক্যালোরি তাপে লাগে 1000 গ্রাম ঘামের বাষ্পীভবনের জন্য একে কত, আর 1,34,400 ক্যালোরির জন্য লাগে, কাটাকুটি করে দেখো বেরিয়েছে আমার ক্যালকুলেশন করে 250 গ্রাম। 250 গ্রাম। তাহলে যেহেতু যতটা জল খাবে ততটাই ঘাম উৎপন্ন হবে, অতএব 250 গ্রাম ঘাম সমান 250 গ্রাম জল এবং 1 লিটার 1 বোতল জল। এটা 1 বোতল জল, এটা হচ্ছে তোমার একের উত্তর। এটা কাঠের একটি ব্লক জলের উপরে তার আয়তনের 1/9 রেখে একটি বিকারের জলের ঘনত্ব 1 গ্রাম ঘনসেমি ভাসছে। 0.08 গ্রাম ঘনসেমি ঘনত্বের তেল এখন জলের উপর ঢেলে ফেলা হলো। যতক্ষণ না তেল কাঠের ব্লকের ঠিক ওপরে পৃষ্ঠে পৌঁছায়, তেলের মধ্যে কাঠের ব্লকের আয়তনের কত শতাংশ এখন রয়েছে তা নির্ণয় করো। জলের মধ্যে একটা কাঠের ব্লক, তাহলে কাঠের ব্লকটির আয়তন হচ্ছে তোমার ভি, কাঠের ব্লকটির আয়তন হচ্ছে ভি। অপসারিত জলের আয়তন 8/9 ভি, আর 8V/9। যেহেতু ব্লকটি 8/9 অংশ জলে আছে, তিনটে যে সূত্র, PS সমান হচ্ছে ব্লকটির ঘনত্ব, PW হচ্ছে 1G/cc আর mg হচ্ছে PVG। সাম্য অবস্থায় W সমান F। W হচ্ছে দেখো ব্লকটির ওজন আর F হচ্ছে অপসারিত জলের ওজন। তাহলে PS গুণিত V গুণিত G সমান PW গুণিত 8V/9 ইন্টু G। তাহলে এখানে দেখো সূত্র ক্যালকুলেশন 1V সমান 8V 8V/9 ইন্টু G আছে। তাহলে PW1 সমান কত? 1। PW সমান হচ্ছে 1, সেটা পুট করে ক্যালকুলেশন করে এখানে VV তোমার কেটে VG কেটে গেছে, VG কেটে গেল। তাহলে PS হচ্ছে ব্লকটির ঘনত্ব পাওয়া গেছে কত? 8/9 G/cc। জলের মধ্যে তেল দিয়ে ইকুয়াল করেছে। তাহলে এখানে দেখো, মনে করি ব্লকটি আয়তনের S অংশ তেলে এবং Y অংশ
জলে ডুবে আছে। অপসারিত তেলের আয়তন সমান XV সিসি এবং অপসারিত জলের আয়তন সমান YV সিসি। সাম্য অবস্থায় বস্তুর ওজন সমান অপসারিত তেলের ওজন প্লাস অপসারিত জলের ওজন। তারপর ইকুয়েশন দেখো, PS গুণিত V গুণিত G PO গুণিত VO ও গুণিত G PW প্লাস যোগ করছে প্লাস PW বাই VW ইন্টু G। এখান থেকে ইকুয়েশনের মানগুলো পুট করেছে, পুট করে তোমার দেখো পাওয়া গেছে 8/9 সমান 8x/10y। এখান থেকে ইকুয়েশন 1 নম্বর পাওয়া গেছে এইটা। তারপরে দেখো আবার ইকুয়েশনে তোমার XV প্লাস YV সমান হচ্ছে V, x প্লাস ওয়াই সমান কাটাকুটি করে দেখো সব VV কেটে গিয়ে 1 হচ্ছে। এটা 2 নম্বরে 10 দিয়ে গুণ করেছে। দুটো থেকে ইকুয়েশনে মান বের করা হয়েছে 5-এর 9 তোমার। তাহলে তেলে ব্লকটির আয়তনের 5-এর 9 অংশ থাকবে। এই 5-এর 9টাই হচ্ছে 2-এর উত্তর। নম্বর বলছে একটি উজ্জ্বল বিন্দু আলোক উৎস থেকে আলো একটি সমতল দর্পণের ওপর পড়ছে। স্কেল ও চাঁদা ব্যবহার করে উপযুক্ত রেখচিত্রের মাধ্যমে কমপক্ষে 3টি আপতিত রশ্মি ও তাদের সংশ্লিষ্ট প্রতিফলিত রশ্মি অঙ্কনের দ্বারা প্রতিবিম্বের অবস্থান চিহ্নিত করো। তোমার আঁকা চিত্রের মাধ্যমে রশ্মির প্রকৃত পথ এবং প্রকৃত পথ নয় এমন রশ্মির মধ্যে পার্থক্য বজায় রাখা, বস্তু এবং প্রতিবিম্বের দূরত্ব চিহ্নিতকরণ করো এবং পরিমাপের পরে তাদের মান নির্ণয় করো। এই হচ্ছে তার ছবি এবং তার পরিপ্রেক্ষিতে দেখো পি হচ্ছে বস্তু, ওপি হচ্ছে বস্তুর দূরত্ব, পি ড্যাশ হচ্ছে প্রতিবিম্ব, এই যে ঠিক আছে। তারপরে তোমার ওপি হচ্ছে প্রতিবিম্ব থেকে দূরত্ব 4 মিটার, এটা থেকে দূরত্ব 4 মিটার। এম ড্যাশ হচ্ছে সমতল দর্পণ। এই ছবিটা তোমাকে কী করতে হবে, প্রতিবিম্বের দূরত্ব চিহ্নিতকরণ পরিমাপ করতে হবে। এই ছবিটা তোমাকে ড্রয়িং করে আর এই বিষয়গুলো তোমাকে পাশে লিখে দিতে হবে। 6 মিটার পার সেকেন্ডে সমবেগে চলমান একজন সাইকেল আরোহী এ অপর একজন সাইকেল আরোহী বিকে অতিক্রম করে যে এর থেকে 3 সেকেন্ড আগে একই বিন্দু থেকে যাত্রা শুরু করেছিল এবং একই পথে একই দিকে 1 মিটার পার সেকেন্ড সমত্বরণে চলছিল, তাদের কি পুনরায় দেখা হবে? যদি তোমার হ্যাঁ উত্তর হয় তবে প্রথম এবং তৃতীয় সাক্ষাতের মধ্যে সময়ের ব্যবধান এবং সেই সময়ের মধ্যে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। যদি তোমার উত্তর না হয় তবে তার কারণ ব্যাখ্যা করো। তাহলে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ইউ মানে হচ্ছে প্রাথমিক বেগ সমান হচ্ছে 0, সমত্বরণ হচ্ছে এ 1 মিটার পার সেকেন্ডে স্কোয়ার আর সমবেগ হচ্ছে ভি। সেকেন্ড এই ছক টেবিলটা দেখে নেবে, এই টেবিলটা একবার দেখে নেবে। হলো, অতএব বি যাত্রা শুরু করার 6 সেকেন্ড পর এবং এ যাত্রা শুরু করার 3 সেকেন্ড পর তাদের প্রথম সাক্ষাৎ হবে। এরপর আর তাদের আর সাক্ষাৎ হবে না, কারণ এ সমবেগে চলায় প্রতি সেকেন্ডে 6 মিটার দূরত্ব অতিক্রম করলেও বি যেহেতু সমত্বরণে চলেছে তাই বি ক্রমবর্ধমান দূরত্ব অতিক্রম করবে। দুটি ধনাত্মক আধান Q1 এবং Q2 1 মিটার দূরত্বে রাখা রয়েছে। Q1 এবং Q2 এর সংযোগকারী রেখার Q1 থেকে 0.36 মিটার দূরত্বে একটি আধান স্মল কিউ দেখো স্থাপন করা হলো। দেখা গেল কিউ আধানটি স্থির অবস্থায় রয়েছে। এখানে Q1কে অপরিবর্তিত রেখে Q2 থেকে 4 Q2 এ পরিবর্তন করা হলো। আধান কিউর অবস্থার কোন দিকে কতটা সরিয়ে নিলে কিউ আবার স্থির অবস্থায় থাকবে।
মোট হচ্ছে 100 সেমি, Q1 এবং Q2 মাঝখানে Q, এটা হচ্ছে 36, এটা 64, এটা Q1 Q2, এটা হচ্ছে 100 সেমি, এটা হচ্ছে x সেমি, আর এটা 100 মাইনাস x সেমি। এবার দুটো ইকুয়েশন সাম্য অবস্থায় এবার ইকুয়েশনগুলো একবার তোমরা দেখে নেবে একবার। ঠিক আছে, তাহলে কিউ আধানের দিকে 36 মাইনাস 21.95 সেমি সমান 14.05 সেমি আরও সরিয়ে নিলে সাম্য অবস্থায় বজায় থাকবে। একবার তোমরা এটা দেখে নেবে একবার। যদি সোনা বা রূপা বায়বীয় জারণের জন্য দস্তা বা নিকালের তুলনায় অনেক বেশি নিষ্ক্রিয়, তবুও মরিচা প্রতিরোধক তড়িৎ লেপনের জন্য সোনা বা রূপোর ব্যবহার করা হয় না কেন? সোনা বা রূপার ব্যবহারের অসুবিধা। 1 নম্বর, সোনা বা রূপা মূল্যবান ধাতু, তাই এটি ব্যবহার ব্যয়বহুল। 2, সোনা রূপা বাতাসের অক্সিজেন দ্বারা জারিত না হওয়ায় পাতলা প্রলেপের মধ্যে অনেক সূক্ষ্ম ছিদ্র থাকে, যেগুলির মধ্যে দিয়ে বাতাসের O2 বা জলীয় বাষ্প ঢুকে ভেতরের লোহাকে জারিত করে, সেই জন্যে ব্যবহার করা হয় না। এবার আসো নিকেলেতে। নিকেলে কি বলেছে? জিঙ্ক বা নিকেলের ব্যবহারের সুবিধা কি? জিঙ্ক বা নিকেল কম মূল্যবান ধাতু হওয়ায় খরচ কম, 1 নম্বর। আর 2 নম্বর, জিঙ্ক আর নিকেল বাতাসের O2 দ্বারা জারিত হয়, তাই লোহার উপরে থাকা জিঙ্ক বা নিকেলের পাতলা প্রলেপটি ওই যে ZnO বা NiO এ রূপান্তরিত হয়ে লোহাকে মরিচা পড়া থেকে রক্ষা করে। 7টা, একটি রাসায়নিক বিক্রিয়ার জন্য ক্লোরাইড মূলক মুক্ত জলের নমুনা প্রয়োজন। কলের জল পরীক্ষা করে দেখা গেল সেই জলে যথেষ্ট উচ্চ পরিমাণে ক্লোরাইড মূলক রয়েছে। কিভাবে এই জল থেকে ক্লোরাইড মুক্ত জল প্রস্তুত করা সম্ভব? প্রাসঙ্গিক রাসায়নিক সমীকরণ লেখো। ক্লোরাইড মুক্ত জল প্রস্তুতি। অ্যানোয়ন বিনিময়কারী রেজিন। অ্যানোয়ন বিনিময়কারী রেজিন হল উচ্চ আণবিক ভর বিশিষ্ট দীর্ঘ শৃঙ্খল জৈব ক্ষার, যেখানে N+H3OH মূলক থাকে। একে Rn+H3OH আকারে প্রকাশ করা হয়। অ্যানোয়ন বিনিময়কারী রেজিনের মধ্যে দিয়ে Cl- যুক্ত জল পাঠালে Cl- মুক্ত হয়, এবং সংকেতটা দেখে নেবে আর একবার দেখে নিও। সালোক সংশ্লেষের সময় সূর্যালোকের উপস্থিতিতে গ্লুকোজ গঠনের সামগ্রিক বিক্রিয়া হয়েছে সমীকরণের দাও। এই বিক্রিয়ার ক্লোরোফিলের ভূমিকা উল্লেখ করো। সংকেতটা দেখবে একবার। 6CO3 + 6H2O, C6H12O6, 6O2 প্লাস শক্তি। এবার ক্লোরোফিলের কি ভূমিকা? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় আলোক দশাতে NADP+ কে NADPH বিজারিত করতে এবং H2O কে O2 তে জারিত করতে অনুঘটকের ন্যায় কাজ করে। আমরা কি Fe2SO4 জায়গায় Fe2S3O12 হিসাবে ফেরিক সালফেটের সংকেত লিখতে পারি? তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। ফেরিক সালফেট হলো একটি আয়নীয় যৌগ। আয়নীয় যৌগগুলো ক্যাটায়ন ও অ্যানোয়নগুলির মধ্যে পারস্পরিক স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা ত্রিমাত্রিক জ্যামিতিক বিন্যাসে সজ্জিত হয়ে ক্লাস গঠন উৎপন্ন করে। তাই আয়নীয় যৌগে কোনো স্বতন্ত্র অণুর অস্তিত্ব নেই, অর্থাৎ ফেরিক সালফেট কোনো নির্দিষ্ট অণু নয়। তাই এর সংকেত Fe2SO4 এই আকারেই লিখতে পারি। Fe2S3O12 আকারে লেখা যাবে না। যদিও পরিচিত জ্বালানির মধ্যে তরল হাইড্রোজেনের
ক্যালোরিফিকের মান সবথেকে বেশি অটোমোবাইল জ্বালানি হিসাবে এটির প্রয়োগ এখনও খুব সুবিধাজনক নয়। কয়েকটি কারণ প্রস্তাব করো। তরল হাইড্রোজেনের ব্যবহারের অসুবিধা। 1 নম্বর, তরল হাইড্রোজেনের জ্বালানি মূল্য অনেক বেশি হলেও এর উৎপাদন ও সংরক্ষণ প্রচুর ব্যয়বহুল। 2, হাইড্রোজেন অত্যন্ত দাহ্য, বিস্ফোরক ও সামান্য ছোট স্পার্কেও জ্বলে উঠতে পারে। 3, তরল হাইড্রোজেনের জ্বালানির পরিবহনেও অসুবিধা। এই 3টে হচ্ছে তোমার তরল হাইড্রোজেনের ব্যবহারের অসুবিধা। 11 মার্কটা ভালো করে দেখো। মনে করো y সমান ক্ষুদ্রতর সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে x প্লাস 2 কমা দিয়ে 3 মাইনাস এক্স ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট শেষ। অর্থাৎ y সমান x প্লাস 2 এবং 3 মাইনাস এক্স এই দুটোর মধ্যে ক্ষুদ্রতরটি। তাহলে x 0 সমান বা 0-এর চেয়ে কম, 1-এর সমান বা 1-এর চেয়ে কম, y এর মান কত? তাহলে এইখানে দেখো y সমান x প্লাস 2 3x মাইনাস এক্স। তাহলে এইটাকে আমি যদি লেখা হয় তাহলে y সমান দিলে x প্লাস 2 সমান 3 মাইনাস এক্স। এখান থেকে যে আমি x এর ভ্যালুটা পুট করি, x মান বার করি, এখানে মাইনাস আছে, তার মানে 2x, এদিকে হবে 3 মাইনাস 2 বা 2x সমান হচ্ছে 1 বা x সমান পেয়ে গেলাম আমি হাফ। x সমান পেয়ে গেলাম আমি হাফ। কি বলেছে? y এর ভ্যালু বার করতে। তাহলে y সমান দেখো x প্লাস 2, তাহলে এখানে দেখো y সমান দিয়েছে x প্লাস 2, তাহলে x এর মান কত পেয়েছি আমি? হাফ। x এর মান কত পেয়েছি আমি? যদি হাফ দিয়ে বসিয়ে দিই সমান 2, তাহলে এখান থেকে পেয়ে যাব 5/2 বা 2.5, একটা মান পেলাম। আবার দেখো y সমান দিয়েছে 3 মাইনাস এক্স, তাহলে y সমান দিয়েছে 3 মাইনাস এক্স, তাহলে 3 মাইনাস এক্স মানে হচ্ছে হাফ। তাহলে এখান থেকে পেয়ে যাব 3 দুগুণে 6/1 2 5/2, তাহলে y এর মান কত হবে? 5/2। এখানেও 5/2, তাহলে y এর মান পেয়ে গেলাম আমি কত? তাহলে y সমানে সর্বোচ্চ মান হচ্ছে 5/2 বা 2.5। এটাই হচ্ছে 11 সঠিক উত্তর। 12 ম্যাথটা দেখো, বলছে একটি বিদ্যালয়ে মোট ছাত্রের 2/5 অংশ নিজ গাড়িতে, 1/4 অংশ বাসে বিদ্যালয়ে আসে, বাকি অন্য সকল ছাত্ররা পায়ে হেঁটে বিদ্যালয়ে আসে, যাদের মধ্যে 1/3 অংশ একলা আসে ও বাকিরা তাদের পিতামাতার সঙ্গে বিদ্যালয়ে আসে। যদি 224 জন ছাত্র একলা পায়ে হেঁটে বিদ্যালয়ে আসে, তাহলে বিদ্যালয়ের ছাত্র সংখ্যা কত? তাহলে আমি প্রথমে টোটাল বিদ্যালয়ের ছাত্র সংখ্যা আমি ধরে নিলাম 1 অংশ, টোটালটা আমি ধরে নিলাম। এবার দেখো তাহলে 1 অংশের মধ্যে মোট ছাত্রের 2/5 অংশ আছে গাড়িতে, তাহলে 1 অংশর মধ্যে চলে গেল 2/5 অংশ হচ্ছে গাড়িতে। তারপর কি বলছে? 1/4 অংশ বিদ্যালয়ে আসে বাসে, চলে গেল 1/4 অংশ হচ্ছে বিদ্যালয়, সমগ্র অংশ ধরেছি 1 থেকে 2 চলে গেল। এবার কি বলেছে? বাকি অন্য সকল ছাত্ররা পায়ে হেঁটে বিদ্যালয়, যাদের মধ্যে 1/3 অংশ একলা আসে, 1/3 অংশ ছাত্র, তাহলে এর মধ্যে 1/3 অংশ একলা আসে, এই ছাত্র সংখ্যাটা দেওয়া আছে। দেখো পায়ে হেঁটে একলা আসে 224 জন, 224 জন। এখান থেকে আমি 1-এর মান বার করতে হবে। বা লসাগু করো, এটা হচ্ছে 20, তাহলে এখানে হচ্ছে তোমার 20, 4 5 20, 4 2 8, 5 4 20, 5 হয়েছে, গুণিত 1/3 সমান হচ্ছে 224, বা এটা হচ্ছে তোমার 7/20 ইন্টু 1/3 সমান হচ্ছে 224। আমাকে 1 অংশ সমান বার করতে হবে। এইখানে আমি লিখে দিলাম 1 অংশ, 3 × 60, তাহলে এখানে 224 ইন্টু ওদিকে চলে গেল 7/7, 7 1 7, 7 3 7 21, 7 2 14, তাহলে 6 2 12, 3 6 18, 19, 1920। তাহলে 1 অংশ, টোটাল 1 অংশ ধরেছিলাম আমি ছাত্র টোটাল সংখ্যা, তাহলে আমি 12টা টোটাল ছাত্র সংখ্যা পেলাম কত? 1920 জন। এইটাই হচ্ছে তোমার 12 সঠিক উত্তর।
13টা বলছে একটি সংখ্যা n সমান, দেখো 2 + 1 ব্র্যাকেট ক্লোজ 2 স্কোয়ার প্লাস 1 ব্র্যাকেট ক্লোজ 2 4 পাওয়ার a প্লাস 1 2 8 পাওয়ার a 2 16 প্লাস পাওয়ার a 16 প্লাস 1 দিয়ে সংখ্যাকে Pn-1 আকারে প্রকাশ করা হলো, যেখানে p একটি মৌলিক সংখ্যা ও n একটি ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যা। আমাকে বার করতে বলে যে p + n, আমাকে বের করতে হবে p + n সমান উত্তরটা মান বার করতে হবে। তাহলে n সমান কী দেওয়া আছে, n সমান দেওয়া আছে 2 + 1 ব্র্যাকেট 2 স্কোয়ার প্লাস 1, হ্যাঁ 2⁴ প্লাস 1 2⁸ প্লাস 1 2⁻16 প্লাস 1, এইটা তোমার দেওয়া আছে। ঠিক আছে, এইটা সমান প্রকাশ করছে কি, এইটা সমান প্রকাশ n সমান এটা দিয়েছে p আকারে প্রকাশ করা হলো, এটাকে প্রকাশ করতে কী হবে Pn-1, এটার আমার কাজে লাগবে, এটা Pn-1। তাহলে এইখানে দেখো 2 + 1, এইখান থেকে আমার ইকুয়েশন ভ্যালুয়েশনটা বার করতে হবে। আমি যদি 1 দিয়ে গুণ করব এই সংখ্যাটাকে, এই টোটাল এই সংখ্যাটাকে আমি 1 দিয়ে কি করব, গুণ করব। 1 দিয়ে যে গুণ করব, 1টাকে আমি কি করে লিখব, দেখো লিখতে পারি কি 2 - 1, 2 - 1 বিয়োগ করলে একই হচ্ছে। এবার আমি 2 - 1 লিখে তাহলে 2 + 1 এর উপরে সমগ্র রাশিটা আমি লিখে দিলাম 2 + 1 2⁴ প্লাস 1 2⁸ প্লাস 1 2⁻16 প্লাস 1, তাহলে আমি সমগ্র রাশিটা লিখলাম। দেখো a - b a + b সূত্র পড়ে গেল, তাহলে 2² - 1, ঠিক আছে, এইটা সমান এটা লিখে দিলাম। তারপরটা লিখবো 2² + 1 2 পাওয়ারে 4 2 8 প্লাস 1 2 16 প্লাস 1। তারপরটা কী করবে, সেমভাবে এইটা থেকে কি পাবো 2 4 প্লাস পাওয়ারে 4 2 পাওয়ার 4 হয়েছে প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে। সেমভাবে 2 8 প্লাস 1 2 16 প্লাস 1। তারপরটা কী পাবো, দেখো তারপরের লাইনটা 2 8 - 1 2 8 পাওয়ারে 8 প্লাস 1 2 16 প্লাস 1। সেমভাবে লাস্ট তারপরে 2 16 মাইনাস পাওয়ারে হয়েছে 2 16 প্লাস 1, তাহলে এখান থেকে আমি পেয়ে যাব 2 32 - 1, এটা পেয়ে গেলাম। তাহলে এই যে মানটা পেলাম 2 পাওয়ারে 32 - 1, এইটাকে কি আকারে প্রকাশ করছে, তাহলে এইটাকেই প্রকাশ করছে Pn-1, তাহলে এই রাশিটা প্রকাশ করা হচ্ছে এইটাভাবে। তাহলে আমাকে চেয়েছে p + 1, তাহলে এই p মানে কত, p মানে হচ্ছে 2, n মানে হচ্ছে কত পাওয়ারে 32 -1 -1, তাহলে p মানে পেয়ে গেলাম, p মানে কত পেলাম আমি 2, আর n মানে পেলাম আমি 32, n মানে আমি কত পেলাম 32, তাহলে 2 আর 32 হচ্ছে 34, তাহলে p + n সমান হয়ে গেল তোমার 34, 34টাই তোমার হচ্ছে এটার সঠিক উত্তর। 14টা, একটি ট্র্যাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 3 সেমি ও 9 সেমি, অসমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 4 সেমি ও 6 সেমি। সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে সঙ্গে সমান্তরাল একটি সরল রেখাংশ ট্র্যাপিজিয়ামকে এমন দুটি ট্র্যাপিজিয়ামে ভাগ করে যাদের পরিসীমা সমান, তাহলে অসমান্তরাল বাহুর দুটির প্রতিটি যে অনুপাতে বিভক্ত হয় তা নির্ণয় করো। তাহলে ট্র্যাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য হচ্ছে 9, তাহলে একটা ট্র্যাপিজিয়াম আঁকা হোক, একটা ট্র্যাপিজিয়াম আঁকা হলো। একটা ট্র্যাপিজিয়াম আঁকা হলো, ট্র্যাপিজিয়ামের বাহুদৈর্ঘ্য দিয়েছে উপরে দিয়েছে 3, উপরে লিখলাম আমি 3, নিচে লিখলাম হচ্ছে 9। তারপর এই যে একটা দৈর্ঘ্য হচ্ছে 4, এইটার দৈর্ঘ্য হচ্ছে 4, আর এইটার দৈর্ঘ্য লিখলাম আমি 6। বলছে দুটো ভাগে ভাগ করছে, এইটা দুটো ভাগে সমান ভাগে তোর ভাগ করছে, ভাগ করলে আমি এই বাহুটার দৈর্ঘ্য লিখলাম আমি a। তারপরে কি বলেছে, বাহুদ্বয়ের সঙ্গে সমান্তরাল একটি সরলরেখা দুটো ভাগে তাদের পরিসীমা সমান। এবার এইটার সাথে এইটার পরিসীমা হচ্ছে তোমার সমান,
তাহলে তুমি কি করবে, তাহলে এইটাকে এই পরিপ্রেক্ষিতে তাহলে এইটা টোটালটার মান তুমি কি করে বের করবে। ফার্স্টে যে কাজ হবে ফার্স্টে তুমি কি করবে, দেখো তোমাকে 6 দেওয়া আছে টোটালটা, তাহলে আমি যদি এইটাকে ধরে নিই আমি এক্স, তাহলে এইটাকে পেয়ে যাবো আমি 6 মাইনাস এক্স, তাহলে এই বাহু দৈর্ঘ্য পেলাম আমি এক্স, তাহলে এটা টোটালটা 6, তাহলে বাকিটা আমি পেয়ে যাবো 6 মাইনাস এক্স। অপরদিকে এই বাহুটা দেখো, এই বাহুটা ধরে নিলাম আমি এক্স, হ্যাঁ, বা এই বাহুটা ধরলাম আমি ওয়াই, এই বাহুটা ধরলাম আমি ওয়াই, তাহলে এটা হবে 4 মাইনাস ওয়াই আমি ধরে নিলাম। এবার দেখো দুটো পরিসীমা সমান বলেছে, প্রথমে দেখো পরিসীমা, ওপরে আছে 3, এই বাহু দৈর্ঘ্য ধরেছি আমি ওয়াই, কমন বাহু দৈর্ঘ্য হচ্ছে এ, আর এদিকে দেওয়া আছে এক্স, এইটা আমি লিখলাম, সমান নিচের কমন বাহু ধরো এ, এইটা হচ্ছে 4 মাইনাস ওয়াই হয়েছে, প্লাস এটা হচ্ছে তোমার 9 আর প্লাস হচ্ছে 6 মাইনাস এক্স, আমি এটা লিখলাম। কমন বাহু যেহেতু পরিসীমা সমান, যেহেতু দুটোর ওপরের সাথে নিচের পরিসীমা সমান, সেটা লিখলাম। তাহলে এখান থেকে দেখো এর এ কমন কেটে গেল, তাহলে এখান থেকে দেখো 3 প্লাস ওয়াই প্লাস এক্স সমান, এখান থেকে পাচ্ছি 4 ও এখানে যোগ হয়ে যাবে 4 9 আর 6, 4 9 6 15 19 মাইনাস ওয়াই মাইনাস এক্স, তাহলে এখান থেকে সবগুলো নিয়ে চললাম, তোমার ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস এক্স সমান 19, 3টা ওদিকে নিয়ে গেলে -3 বা 2 কমন নিলাম এক্স প্লাস ওয়াই, 2x প্লাস ওয়াই সমান হচ্ছে 16 বা এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 16/2 সমান পেয়ে গেলাম আমি 8, এক্স প্লাস ওয়াই সমান পেয়ে গেলাম আমি 8। এবার আমাকে বলছে তাহলে অসমান্তরাল বাহু দুটি প্রতিটি যে অনুপাতে তোমাকে আছে সেটা, অসমান্তরাল বাহু এই বাহুটার এই বাহুটা, তাহলে দুটো অসমান্তরাল বাহু, তাহলে ফার্স্টে দেখো অসমান্তরাল উপরেরটা এক্স প্লাস ওয়াই, এটা এক্স এটা ওয়াই, অসমান্তরাল বাহু দুটো এই দুটো হলো, আর অসমান্তরাল বাহু এই বাহুটা কত হচ্ছে 4 মাইনাস ওয়াই যুক্ত এটা হচ্ছে 6 মাইনাস এক্স, হচ্ছে দুটোর অনুপাত বার করতে হবে, এই দুটো অনুপাত বার করতে হবে, সমান দাও। তাহলে উপরে পেয়ে গেছি এক্স প্লাস ওয়াই, নিচে দেখো 4 আর 6 10 মাইনাস এক্স মাইনাস ওয়াই, হ্যাঁ, আর প্লাস 10 সমান দাও। তাহলে উপরে এক্স প্লাস ওয়াই দিয়ে এটা মাইনাস যদি কমন নিই এক্স প্লাস ওয়াই হয়েছে প্লাস 10, আমরা এক্স প্লাস ওয়াই সমান কত পেয়েছি 8, আমরা আসলে উপরে 8টা মানটা পুট করে দেবো, 8 নিচে -8 প্লাস 10 সমান উপরে 8 নিচে বিয়োগ করে পাবো আমি 2, কেটে দাও 4 দুগুণে 8, তাহলে 4/1 সমান অনুপাত পেয়ে যাবো 4:1। তাহলে তোমার এটা অসমান্তরাল বাহু দুটির প্রতিটি যে অনুপাতে বিভক্ত করা হবে সেই অনুপাতটা হচ্ছে 4:1, এটাই হবে তোমার উত্তর। 15টা দুটি ব্যক্তি পি এবং কিউ যথাক্রমে 10 মিটার পার সেকেন্ড এবং 40 মিটার পার সেকেন্ডে প্রাথমিক গতিতে পরস্পরের বিপরীত দিকে 400 মিটার দৈর্ঘ্যের একটি বৃত্তাকার ট্র্যাকে ছুটতে শুরু করে। যখনই তারা মিলিত হয় পি এর গতির দ্বিগুণ হয় এবং কিউর গতির অর্ধেক হয়। শুরু হওয়ার সময়টি সাক্ষাৎটিকে বাদ দিয়ে শুরু থেকে কত সময় পর তাদের তৃতীয়বারের জন্য দেখা হবে। ভালো একটা কোশ্চেন, এখানে কত সময়ের জন্য দেখা হবে। তাহলে দেখো একটা বৃত্ত সার্কেল যদি আমি এটা আঁকা হয়, ধরো বৃত্ত, তাহলে এই বৃত্ত সার্কেলের টোটাল পরিধি কত 400 মিটার। দুটো জিনিস তোমাকে লক্ষ্য করতে হবে, পি এর গতিবেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড আর কিউর গতিবেগ হচ্ছে তোমার 40 মিটার পার সেকেন্ড। তাহলে সময়টা কত লাগবে, সময় টি যদি আমি একেবারে করি সময়টা টোটালটা হচ্ছে 400 মিটার, কত টোটালটা হচ্ছে 400 মিটার। দুজনের গতিবেগ দেখো কত 10 প্লাস
ফার্স্টের হচ্ছে 10, সেকেন্ডটা হচ্ছে 40, এখানে ভাগ করে একটা পাবো, প্লাস টোটাল ডিস্টেন্স হচ্ছে কত, টোটাল পরিধি হচ্ছে 400 মিটার। তারপর দেখো বলছে প্রথমবার মিলিত হওয়ার ফলে পি এর গতিবেগ দ্বিগুণ হয়। পি এর গতিবেগ কত, 10, দ্বিগুণ হলে হবে কত, 20। আর কি বলছে কিউর গতি অর্ধেক হয়, কিউর গতিবেগ কত তোমার 40, অর্ধেক হলে হবে কত তোমার 20, ভাগ করলে একটা সময় আমি পাবো। তারপরে কি বলেছে, শুরু হওয়ার সময়টি সাক্ষাৎটিকে বাদ দিয়ে শুরু থেকে কত সময় তৃতীয়বারের জন্য। তাহলে এইটার গতিবেগটা সাক্ষাৎ হওয়ার বাদ দিয়ে গতিবেগটা বেড়েছিল। প্রাথমিক গতিবেগ কত ছিল, 10 মিটার আর 40 মিটার এই পার সেকেন্ডে। তাহলে টোটাল ডিস্টেন্সটা হচ্ছে তোমার 400, প্রাথমিক গতি ছিল 10 আর কিউ ছিল 40। এবার ভাগ করে যা পাবো সেইটাই তোমার হয়ে যাবে সেকেন্ড। প্রথমে হচ্ছে 40, 400 বাই হচ্ছে 50 সমান আমি এটা পেয়ে যাব 8। এটা হচ্ছে 400 বাই 40, হ্যাঁ, এটা পেয়ে যাব 10। সেমভাবে এটা হচ্ছে 400 বাই 550, এটা পেয়ে যাব আমি 8। 8, 10 আর 18 আর 8 26। তাহলে তোমার এই 15টা তুমি দ্বিতীয়বারের জন্য তাহলে কত সেকেন্ড পরে, তোমার 26 সেকেন্ড উত্তর। এই তোমার 26 সেকেন্ড পরে সবার মধ্যে তারপর কি তৃতীয়বারের জন্য তোমার দেখা হবে 26 সেকেন্ড পরে। 16টা বলছে পি কিউ আর এস চারটি এমন পৃথক ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যা যে 9 মাইনাস পি ফার্স্ট ব্র্যাকেট, 9 মাইনাস কিউ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 9 মাইনাস আর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, 9 মাইনাস এস সমান হচ্ছে 9। তাহলে পি কিউ আর এস এর মান নির্ণয়, এই ইকুয়েশনটা। তাহলে এখানে 9কে যদি ভাঙা হয় 3 তিরিকে 9, তাহলে তোমাকে এখানে দেখো এমনভাবে তোমাকে মানটা লিখতে হবে। তোমাকে এখানে চারটে সংখ্যা 9কে তোমাকে এমনভাবে লিখতে হবে, দেখো 3 গুণিত 3, হ্যাঁ, গুণিত 1, এটা সমান তো 9। তাহলে আমাকে -3 গুণিত 3 গুণিত -1 গুণিত 1, এই ইকুয়েশন দেখো মাইনাস তো মাইনাসে প্লাস হয়ে যাবে। 3 3 -1, তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে যদি প্লাস হয়ে যাবে তখন আমি 9 পেয়ে যাবো। যে 3 3 মাইনাস, তাহলে -3 +3 -1 -1, এই চারটে মান এখানে পি কিউ আর এস এর মানে আমি পুট করবো এখানে। তাহলে প্রথমে দেওয়া আছে -3, প্রথমে দেওয়া আছে -3। তাহলে ফার্স্টটা দেখো এখান থেকে, ফার্স্টে তোমার পেয়ে যাবো 9 মাইনাস পি। তাহলে আমি লিখে দিচ্ছি 9 মাইনাস পি সমান, আমি প্রথমে কত নিলাম, সমান ধরে নিলাম -3 প্রথমেরটায়। এখান থেকে আমি বা দিয়ে তাহলে পি এর মান বার করতে পারবো -3 মাইনাস, এটা মাইনাস পি মাইনাস হয়ে যাবে, সমান দিয়ে পেয়ে যাব সমান, এখানে পেয়ে যাব 12, -12 মাইনাস কেটে গেল মাইনাস, পি সমান পেয়ে গেলাম আমি 12। সেমভাবে তারপর দেখো কী দিয়ে আছে, সেমভাবে দেখো 9 মাইনাস কিউ, 9 মাইনাস কিউ সমান এখানে কত দিয়ে আছে তোমার ধরেছি, এটা ধরতে হবে কিউ মান ধরো সমান হচ্ছে 3, বা দিয়ে মাইনাস পি সমান 3 মাইনাস 9 সমান হচ্ছে 6, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে এটা কি, সরি এটা কিউ, এটা কিউ, তাহলে কিউ সমান পেয়ে যাবো কত 6। তারপরে কেউ দিই যে 9 মাইনাস আর, 9 মাইনাস আর সমান কত ধরবো আমি -1, এখান থেকে আমি বার করব। তাহলে মাইনাস আর সমান -1 মাইনাস 9 সমান -10 কেটে গেল, তাহলে আর সমান পেয়ে গেলাম আমি 10। অপরদিকে আর একটা কি আছে 9 মাইনাস এস, 9 মাইনাস এস সমান হচ্ছে এখানে কত দিয়েছে +1, বা দিয়ে মাইনাস এস সমান +1 মাইনাস 9 সমান হচ্ছে -8 কেটে গেল, এখানে কেটে গেল, এস সমান 8। তাহলে এখান থেকে আমি পেলাম কি পেলাম, পি সমান 12, কিউ সমান পেলাম আমি 6, আর সমান পেলাম 10, আর এস সমান পেলাম আমি 8। এই চারটে কী করতে হবে, যোগ করতে হবে। যোগফলটা তোমাকে 12, 18, 26, 36 চারটের যোগফল পি প্লাস কিউ প্লাস আর প্লাস এক্স সমান হচ্ছে 36।
36, পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস, তোমার উত্তর বেরিয়ে গেল 36। 36টাই হচ্ছে তোমার সঠিক। 17টা বলছে একটি প্রদর্শনীতে প্রবেশ মূল্য হচ্ছে 60 টাকা ছিল, পরে প্রবেশ মূল্য 25% হ্রাস করা হলে মোট বিক্রয় মূল্য 20% বৃদ্ধি হয়। দর্শনার্থীর সংখ্যা বৃদ্ধির শতাংশতে নির্ণয় করো। তাহলে প্রথমে আমি ধরে নিলাম, কি ধরলাম? প্রথম দর্শনার্থী সমান কতজন আমি ধরে নিয়েছি? 100 জন ধরে নিলাম। প্রথমে আমি ধরে নিলাম 100 জন। তাহলে প্রবেশ মূল্যর খরচ কত? প্রবেশ মূল্য তাহলে 100 জনে হচ্ছে 60 টাকা করে, তাহলে হচ্ছে মোট হচ্ছে 6000 টাকা। 6000 টাকা। বলছে পরবর্তী প্রবেশ মূল্য কত % হ্রাস করা হলো? তাহলে পরবর্তী প্রবেশ মূল্য হ্রাস করার পরে টিকিটের দাম হবে কত? তাহলে 60 বিয়োগ 60-এর 25% বাই 100, এটা টাকা সমান 4×25 100, 4×15 60 সমান, তখন হয়ে যাবে টিকিটের দাম হচ্ছে 45 টাকা। তারপরে তাহলে পরবর্তী মোট বিক্রয় মূল্য বৃদ্ধি পাওয়ার পর হবে 20% বৃদ্ধি পেয়েছে। মোট কত ছিল? 6000 টাকা। তাহলে 6000 যুক্ত 6000 ইন্টু 20%, 20/100, এইটা হচ্ছে টোটাল টাকা। টাকা দিয়ে 1 5 5 12 1200, তখন বিক্রয় মূল্য বৃদ্ধি পেলে হবে কত? 7200 টাকা পেয়ে গেলাম। তাহলে দর্শনার্থীর সংখ্যা, তাহলে দর্শনার্থীর সংখ্যা তাহলে ক টাকা এখানে? 72। 7200 টাকা ভাজিত কত % টিকিটের দাম? 45%। 45 টাকা টিকিটের দামটা ভাগ করলে এখান থেকে পেয়ে যাব 160। এটা যদি কাটাকুটি করি তাহলে পেয়ে যাব কতজন? 160 জন। আমি ধরেছিলাম কত? 100 জন। তাহলে বৃদ্ধি কত হলো? তাহলে টোটাল হয়েছে 160 জন, ধরেছিলাম 100 জন, তাহলে বৃদ্ধি হয়েছে কতজন? 60 জন। তাহলে এখানে 60%, এখানে 100 যেহেতু রানিং ধরেছি, তাহলে বৃদ্ধি হচ্ছে তোমার 60%। তাহলে এখানে প্রথমে ধরি দর্শনার্থীর সংখ্যা ধরে নিয়েছিলাম আমি 100 রাউন্ড ফিগারে, প্রবেশ মূল্য ছিল 60,000 টাকা। দেখো প্রবেশ ছিল 60 করে হয়েছে 1000 জনের হচ্ছে 60,000 টাকা। এইভাবে তোমাকে বের করতে হবে। 18 বলছে যদি ABC ত্রিভুজের BC বাহুর মধ্যবিন্দু D হয়, যাতে করে BAC কোণের সমদ্বিখণ্ড AD হয়, তাহলে প্রমাণ করো AB সমান AC। তাহলে একটা ABC একটা ত্রিভুজ আঁকলাম। কি বলেছে? এই BC বাহু, এটা যদি A হয়, এটা যদি B হয়, এটা C, এটা যদি তোমার বলছে D বিন্দু, মধ্যমা বলেছে। তাহলে এখান থেকে সোজা করে টানলে এটা হচ্ছে মধ্যমা। মধ্যমা মিনস এই বাহুটা কি হচ্ছে তোমার সমান হচ্ছে। তারপর এখানে কি বলেছে? মধ্যমা সমদ্বিখণ্ডক মানে এই কোণটা আর এই কোণটা, দুটো কোণই হবে সমান। BC বাহু, তাহলে আমাকে প্রমাণ করতে বলেছে AB সমান হচ্ছে BC, AB সমান AC, AB সমান প্রমাণ করতে হবে AC, মানে AB সমান এইটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে দেখো ফার্স্টে ত্রিভুজ ABD, এই কোণটা, এই ত্রিভুজ ও, আর ত্রিভুজ হচ্ছে আর একটা ত্রিভুজ আছে ADC, দুটো ত্রিভুজের মধ্যে দেখো ফার্স্ট BAD, এই কোণটা, কোণ BAD সমান CAD, এই দুটো কোণ সমান, যে সমদ্বিখণ্ড করছে কোণ CAD, দুটো কোণই হয়ে যাচ্ছে তোমার সমান, একটা গেল। এই কোণটা আর এই কোণটা দুটো হচ্ছে সমান। দুজনের মধ্যে দেখো AD হচ্ছে কমন বাহু, AD হচ্ছে তোমার সাধারণ বাহু, দুজনের মধ্যেই আছে। AD হচ্ছে তোমার সাধারণ বাহু 2 নম্বর। 3 নম্বর হচ্ছে দেখো তার মধ্যে আবার দেখো BD আর DC সমান, আবার BD সমান হচ্ছে
ডিসি দুটো সমান 4 নম্বর। তাহলে আমি এখান থেকে বলতে পারি ত্রিভুজ, এই যে ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ ডি সি, এইটা হচ্ছে তোমার সর্বসম। এই ত্রিভুজ এই দুটো হচ্ছে সর্বসম, আর সর্বসম হলে তাদের এ বি এবং এ সি বাহুগুলো কী হবে, সমান হবে। তাহলে এখান থেকে তোমার প্রমাণিত। 19টা বলছে একটি বাক্সে বিভিন্ন রঙের 100টি বল আছে, যার মধ্যে 28টি লাল, 17টি নীল, 21টি সবুজ, 10টি সাদা, 12টি হলুদ, 12টি কালো। বাক্সটি থেকে কমপক্ষে কতগুলো বল তুললে অন্তত 15টি একই রঙের বল পাওয়া যাবে? তাহলে আমি টোটাল বল হচ্ছে তোমার 100টি, ঠিক আছে। এবার কি বলেছে দেখো, 28টি লাল, আমি আর লিখছি 28 হচ্ছে লাল। তারপর কি বলেছে 17টি নীল, 17টি হচ্ছে তোমার নীল। তারপর কি বলছে 21টা সবুজ, 21টা সবুজ, 21টা সবুজ। আর কি বলেছে 10টি সাদা, 10টি হচ্ছে সাদা। তারপর কি বলেছে 12টি হলুদ, 12টি তোমার হলুদ, আর 12টি কালো। আমাকে বলছে কমপক্ষে 15টি একই রঙের বল পাওয়া যাবে। তাহলে প্রথমে দেখো, প্রথমে এগুলো তো 3টি, সাদা, হলুদ আর কালো, 3টে বলই হচ্ছে 15র কম, 15র কম। তাহলে প্রথমে 3টে বলের আগে যোগ করে নাও, তাহলে এগুলো তো 15টা আসবে না, তাহলে এগুলোকে যোগ করলে পেয়ে যাবো আমি 34টা। এবার 3টে বলের মধ্যে দেখো 15র বেশি আছে, সবুজ আছে 21টা, নীল আছে 17টা, লাল আছে 14টা। তাহলে 3টে বলের মধ্যে সর্বোচ্চ আমি 14টা করে তুলতে পারবো, 14টা করে বল তুলতে পারবো, 14টা করে। তাহলে সবুজ তুলতে পারবো 14টা, নীল তুলতে পারবো 14টা, আর লাল তুলতে পারবো 14টা। তাহলে কটা তুললাম, 3 14 কত, 42টা আমি তুলতে পারলাম। তাহলে যে কোনো একটা বল তুলতে হবে, একটা বল, যদি সবুজ আমি বল একটা তুলি আমার 15টা হয়ে যাবে। যে কোনো, এখানে বলেইছে দেখো অন্তত 15টি একই রঙের বল পাওয়া যাবে, অন্তত। তাহলে 15 রঙের একই রঙের বল পাওয়া যাবে। সবুজ যদি একটা নিই, তাহলে এর সাথে আমাকে কী করতে হবে, 1 যোগ করতে হবে, যে যোগফলটা হবে সেইটাই। তাহলে দেখো 6 আর 7 মোট, তাহলে 77টি বল কমপক্ষে তোমাকে তুলতে হবে 15টি পাওয়ার জন্যে। তাহলে বাক্স থেকে কমপক্ষে কতগুলো বল তুলবে, বাক্স থেকে কমপক্ষে কটা বল তুলবে, 77টি বল তুলব, অন্তত 15টি একই রঙের বল পাওয়া যাবে। 15টি বল আমি এখানে কী পেলাম, সবুজ। এইটাই 77টাই হবে তোমার এর সঠিক উত্তর। 20টা বলছে পি কিউ আর একটি সমদ্বিবাহু ত্রিভুজ, যেখানে পি কিউ সমান পি আর এবং কিউ পি এস আরও একটি সমদ্বিবাহু ত্রিভুজ, যেখানে কিউ পি সমান কিউ এস। তাহলে ফার্স্টে দেখে নাও পি কিউ আর, এটা একটি সমদ্বিবাহু ত্রিভুজে বলছে পি কিউ সমান পি আর, পি কিউ মানে এইটা, তাহলে এইটা সমান এই বাহুটা কিউ আর। অপরদিকে কি বলেছে কিউ পি এস, দেখো কিউ পি এস এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, যার কিউপি সমান কিউএস, কিউপি সমান কিউএস মানে এইটা। তারপর কি বলেছে পি আর এবং কিউএস রেখাংশদ্বয়, পি আর এবং কিউএস রেখাংশদ্বয় সমকোণে যে সমদ্বিখণ্ডিত করেছে, পরস্পর সমকোণে ছেদ করেছে, সমকোণ। আর আমাকে মান বার করতে হবে তোমাকে পি এস কিউ মানে এই কোণটার মানের সাথে পি আর কিউ এই কোণের মান, এই দুটো কোণের, এই কোণের মান আর এই কোণের মান বার করতে হবে। এই কোণের মান হচ্ছে তোমার পি এস কিউ প্লাস এটার নাম হচ্ছে পি আর কিউ, এই দুটো কোণের মান তোমাকে কি করতে হবে, বের করতে হবে। তাহলে তুমি কি করে বার করবে, তাহলে ফার্স্টে দেখো, পি কিউ আর এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের এই কোণের মান যদি আমি ধরি আলফা ধরি, তাহলে এই কোণের যেহেতু সমান হবে, এই কোণের মান হবে আলফা। তাহলে আলফা 3টে কোণের পি কিউ আর, তাহলে ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ পি কিউ আর এর
কোণে, তিনটে কোণের মানের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, PQR ত্রিভুজের তিনটে কোণের মানের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে আমি এই কোণের মান কী করে পাবো? এই কোণের মান পাবো, তাহলে দুটো আলফা থেকে এই কোণে পাবো 180 ডিগ্রি থেকে দুটো আলফা বিয়োগ করলে আমি এই কোণের মানটা পেয়ে যাব। এটা হলো। এবার দেখো QPS, এই ত্রিভুজটা এইটাকে ধরো তুমি বিটা ধরো, এই কোণের মান বিটা হলো, আর QPS এই কোণের মান তুমি ধরেছি আমি বিটা, তাহলে আর এই সমগ্র এই কোণটা গোটাটা এই কোণের মানও হচ্ছে তোমার বিটা, গোটা মানটা তোমার হচ্ছে এই যে কোণটা, কারণ হচ্ছে QPS এই ত্রিভুজের এই গোটাটা হচ্ছে তোমার বিটা। তাহলে এইটুকু কোণের মান কী করে পাবো? এইটুকু কোণের মান পাওয়া যাবো তাহলে বিটা মাইনাস এই 180 ডিগ্রি মাইনাস 2 আলফা, শুধু আমি এই কোণের মানটা পেয়ে যাব, এই কোণের মান একটা পেয়ে যাব। এবার দেখো তাহলে এইটুকু পেলাম আমি বিটা, আর এই কোণের মানটা পেলাম আমি তোমার কি বিটার মানে এইখান থেকে কত পেলাম? বিটা মাইনাস 180 ডিগ্রি মাইনাস 2 আলফা, তাহলে আমি PS আর এখানে আমি ধরে নিলাম ওয়াই, এই ত্রিভুজের দেখো এইখান থেকে, তাহলে এই দুটো কোণের বাদ দিয়ে সমান কী পাবো আমি? 90 ডিগ্রি। এরপরে দেখো তাহলে এই কোণটার মান পেয়ে গেলাম বিটা মাইনাস ভাগের মধ্যে 180 ডিগ্রি মাইনাস 2 আলফা, এটা বিটা। তাহলে এই দুটো কোণের সমষ্টি হতে হবে 90 ডিগ্রি, তাহলে এটাকে লিখছি দেখো বিটা মাইনাস 180 ডিগ্রি মাইনাস 2 আলফা হয়েছে, প্লাস এই কোণের বিটা সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি, কারণ এই দুটো কোণের সমষ্টি হতে হবে 90 ডিগ্রি। এখান থেকে তোমার বিটা মাইনাস 180 ডিগ্রি প্লাস 2 আলফা, হ্যাঁ, প্লাস বিটা সমান হচ্ছে তোমার 90 ডিগ্রি হয়েছে, ওদিকে নিয়ে চললাম 2 আলফা প্লাস 2 বিটা সমান 90 ডিগ্রি, মাইনাস আছে এদিকে হলে প্লাস হয়ে যাবে 180 ডিগ্রি সমান হচ্ছে 270 ডিগ্রি, বা আলফা প্লাস বিটা 2 দিয়ে ভাগ হয়ে যাবে, 270 ভাগ করলে 270 ডিগ্রি বাই 2 সমান 135 ডিগ্রি, 135 ডিগ্রি। তাহলে আলফা আর এই কোণের মান হচ্ছে বিটা, যেটা সমান এইটা আর এইটা সমান এই দুটো কোণের সমষ্টি আমি পেয়ে গেলাম কত? 135 ডিগ্রি। এইটাই তোমার হচ্ছে উত্তর, তাহলে ওইটাই তোমার দেওয়া আছে। 21 কি প্রশ্ন ছিল? আধুনিক কৃষিতে ছত্রাকের ভূমিকা। ফার্স্ট ভূমিকা দেওয়া আছে পচন ও পুষ্টি সাইক্লিং। ছত্রাক জৈব পদার্থকে ভেঙে ফেলে উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টি মুক্ত করে। 1, 2, ছত্রাক উদ্ভিদের শিকড়ের দ্বারা সিম্বিওটিক সম্পর্ক তৈরি করে পুষ্টি গ্রহণ ও জল শোষণকে বাড়িয়ে তোলে। 3, জৈবিক নিয়ন্ত্রণ। ছত্রাক পোকামাকড় ও গাছের রোগ নিয়ন্ত্রণে জৈব কীটনাশক হিসাবে ব্যবহার করা যেতে পারে। তাহলে তোমার এখান থেকে 4 নম্বর পয়েন্ট কি দেওয়া আছে? 4 নম্বর উদ্ভিদের বৃদ্ধির প্রচার। ছত্রাক হরমোন ও বৃদ্ধির কারণ তৈরি করে যা উদ্ভিদের বৃদ্ধিকে উদ্দীপিত করে। 4, 5, মাটির স্বাস্থ্যের উন্নতি। ছত্রাক মাটির গঠন, বায়ু চলাচল, জল ধারণ ক্ষমতা বজায় রাখতে সাহায্য করে। আর 6, জৈব পদার্থ সৃষ্টি। ছত্রাক জৈব বর্জ্যকে মূল্যবান কম্পোস্টে পরিণত করে। তোমরা 6টা পয়েন্ট বললাম, 4টে পয়েন্ট লিখে দিলে তোমাদের হয়ে যাবে। 22-এর যে প্রশ্নটা ছিল, তোমার দিদা শীতের শাকসবজি রোদে শুকিয়ে নিচ্ছেন, গরমকালে ব্যবহার করেন বলে, এটা কোন সংরক্ষণ পদ্ধতি এবং মৌলিক যে ঘটনা? তাহলে ফার্স্ট দেখো, আপনার দিদা যে সংরক্ষণ পদ্ধতি প্রয়োগ করেছেন তাকে বলে ডিহাইড্রেশন। রোদে শাকসবজি শুকানোর মাধ্যমে তিনি শাকসবজি থেকে জলের উপাদান অপসারণ করেছেন, যা অণুজীব এবং এনজাইমগুলো বৃদ্ধিকে বাধা দেয় বা যা নষ্ট করে দেয়।
এই ব্যবহৃত মৌলিক প্রাকৃতিক ঘটনা হলো বাষ্পীভবন। যখন শাকসবজি সূর্যালোকে এবং উষ্ণ তাপমাত্রায় সংস্পর্শে আসে তখন তাদের পৃষ্ঠের জলের অণুগুলো শক্তি অর্জন করে এবং একটি তরল থেকে গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়, বাতাসে বাষ্পীভূত হয়। এই প্রক্রিয়ায় শাকসবজি আর্দ্রতা হ্রাস করে, ব্যাকটেরিয়া এবং ছাঁচের বৃদ্ধি করে কঠিন করে তোলে, যার ফলে ভবিষ্যতে ব্যবহারের জন্য শাকসবজি সংরক্ষণ করা হয়। সূর্যের শক্তি এবং বাষ্পীভবনকে কাজে লাগিয়ে আপনার দিদা গ্রীষ্মের ব্যবহারের জন্য শাকসবজি সংরক্ষণে একটি সহজ কিন্তু কার্যকর পদ্ধতি ব্যবহার করেছেন। দেখো জীবন বিজ্ঞানের যে প্রশ্নটা বলছে, এই ঘটনার কারণ হাঙরের ত্বকের গঠন, যা দাঁতের মতো ছোট ছোট আঁশ দিয়ে আবৃত থাকে। একে এই ডেন্টি কলগুলো লেজের দিকে নির্দেশ করা হয় এবং টেনে আনতে এবং সাঁতারের দক্ষতা উন্নত করার জন্য ডিজাইন করা হয়। যখন আপনার বন্ধু হাঙরকে মাথা থেকে লেজ পর্যন্ত আঘাত করে তখন ডেন্টিকলগুলো সমতল এবং মসৃণ থাকে, যা মসৃণ স্পর্শের অনুমতি দেয়। যাই হোক, লেজ থেকে মাথা পর্যন্ত স্ট্রোক করার সময় ডেন্টিকলগুলো উপরের দিকে নির্দেশ করে একটি রুক্ষ অসম স্ট্রাকচার তৈরি করে। এই অনন্য ত্বকের গঠন এবং হাঙরকে দ্রুত এবং আরও দক্ষতার সাথে সাঁতার কাটতে সাহায্য করে, তবে বিভিন্ন দিকে স্পর্শ করলে আকর্ষণীয় স্পর্শকাতর প্রভাবও তৈরি করে। 24 বাঁশকে সাধারণত ঘাস বলা হয়। তার শারীরিক বৈশিষ্ট্য বৃদ্ধির অভ্যাসের কারণে যা ঘাসের মতোই। এর কিছু কারণ রয়েছে যাকে ঘাস বলার জন্য বাঁশকে। ফার্স্ট, চেহারা। বাঁশ দেখতে ঘাসের মতো, লম্বা সরু ডালপালা এবং পাতা যা ঘাসের ব্লেডের মতো। 1, 2 বৃদ্ধির অভ্যাস। বাঁশ ঘাসের মতোই জন্মায়, মাটি থেকে নতুন অঙ্কুর বের হয় এবং দ্রুত বৃদ্ধি পায়। 3 রাইবোজোম গঠন। ঘাসের মতো বাঁশের একটি রাইবোজোম রয়েছে, এক ধরনের ভূগর্ভস্থ কাণ্ড যা নতুন অঙ্কুর এবং শিকড় তৈরি করে। 4 কোষের গঠন। বাঁশের কোষের গঠন ঘাসের মতো, যেখানে সেলুলোজ এবং হেমিসেলুলোজের উচ্চ ঘনত্ব রয়েছে। যাই হোক, এই লক্ষ্য করা যায় গুরুত্বপূর্ণ যে বাঁশ আসলে এক ধরনের কাঠের উদ্ভিদ। দেখে একবার তোমরা এখানটা দেখে নেবে, তোমরা 4টে পয়েন্ট মতো তোমরা লিখবে। তারপর 25টা দেখো, চর্বি এবং তেল হলো অপরিহার্য পুষ্টি যা আমাদের শরীরের কার্যকারিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে তাদের কিছু মূল গুরুত্ব রয়েছে। 1 নম্বর, শক্তির উৎস। চর্বি হলো শক্তির একটি ঘনীভূত উৎস, প্রতি গ্রাম 9 ক্যালোরি প্রদান করে। 2 ভিটামিনের শোষণ। চর্বি খাদ্য থেকে চর্বি দ্রবণীয় ভিটামিন A, D, E এবং K শোষণ করতে সাহায্য করে। 3 হরমোন উৎপাদন। ইনসুলিন, গ্রোথ হরমোন, প্রদাহ নিয়ন্ত্রণকারী হরমোনের মতো হরমোন উৎপাদনের জন্য চর্বি প্রয়োজনীয়। 4 মস্তিষ্ক কার্যকারিতা। চর্বি, বিশেষ করে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, মস্তিষ্কের স্বাস্থ্য জ্ঞানীয় ফাংশন সমর্থন করে। 5 কোষের ঝিল্লির গঠন। চর্বি হলো কোষের ঝিল্লির একটি উপাদান, তাদের গঠন তরলতা বজায় রাখে। তারপরে 6 হচ্ছে প্রদাহ নিয়ন্ত্রণ। কিছু চর্বি যেমন ওমেগা 3 শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে। 7 স্বাস্থ্যকর ত্বক ও চুল। চর্বি ত্বক ও চুলকে সুস্থ চকচকে ময়েশ্চারাইজে রাখে। 8 9 করে তোমরা দেখে নেবে, তাহলে মনে রাখবেন। সর্বশেষে দেখো, পরিমিত পরিমাণে চর্বি এবং তেল খাওয়া অপরিহার্য, কারণ অতিরিক্ত গ্রহণ স্বাস্থ্য সমস্যা হতে পারে। যেমন বাদাম, বীজ, জলপাই তেল, চর্বিযুক্ত মাছের বিভিন্ন স্বাস্থ্যকর চর্বি সহ একটি সুষম খাদ্যের লক্ষ্য রাখুন। 26টা
26-এর যে প্রশ্নটা দিয়েছে, শুধুমাত্র পাতা দেখে তুমি কিভাবে দ্বিবীজপত্রী উদ্ভিদকে শনাক্ত করবে? 26। তাহলে ফার্স্টে দেখো, এক, জালযুক্ত শিরা। ডাইকট পাতাগুলো মানে দ্বিবীজপত্রীর পাতাগুলো, দ্বিবীজপত্রী একটি জালের মতো শিরা প্যাটার্ন রয়েছে, যার মধ্যম থেকে একাধিক শিরা শাখা রয়েছে। লিপ ব্লেড আকৃতি। ডাইকট পাতা মানে দ্বিবীজপত্রী পাতায় পায় একটি প্রশস্ত সমতল ব্লেড আছে, যার একটি স্বতন্ত্র পেটিওল স্টেম আছে। মার্জিন এবং প্রান্ত। ডিকট মানে দ্বিভুজ পাতায় সাধারণত দাঁতযুক্ত লবণ দানাকার মার্জিন থাকে। কাণ্ড সংযুক্তি। ডাইকট পাতা মানে দ্বিবীজপত্রী পাতার একটি পেটিওল দ্বারা কাণ্ডের সাথে যুক্ত থাকে। পাতার বিন্যাস। ডাইকট পাতাগুলো মানে দ্বিবীজপত্রী পাতাগুলোর প্রায় স্টেমের ওপর বিপরীত দিকে সাজানো হয়, একটি স্তব্ধ প্যাটার্নে বিকল্পভাবে সাজানো হয়। আর তোমার দিয়েছে এখানে সাজানো হয়। আপনি যদি এই বৈশিষ্ট্যগুলো পর্যবেক্ষণ করেন তাহলে এটি সম্ভবত দ্বিমুখী উদ্ভিদ। দ্রষ্টব্য কিছু মোনাকোট যেমন ঘাস ও লিলি এই বৈশিষ্ট্য প্রদর্শন করতে পারে, তাই এইসব বৈশিষ্ট্যগুলির সংমিশ্রণে অন্যান্য উদ্ভিদের বৈশিষ্ট্য সংমিশ্রণ ফুল ও কাণ্ড শনাক্তকরণে আরও নিশ্চিত প্রদান করতে পারবে। তাহলে তোমরা উপরের যে 5টা বিষয় দেখলে সেই 5টা বিষয় সম্পর্কে জানলেই তোমরা দ্বিবীজপত্রী উদ্ভিদকে শনাক্ত করতে পারবে। 27-এর প্রশ্নটা দিয়েছে, হার্ট অ্যাটাক এবং হার্ট ফেলিওরের মধ্যে কি পার্থক্য আছে সংক্ষেপে লেখো। 27। তাহলে হার্ট অ্যাটাক আর হার্ট ফেলিওরের উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। তাহলে হার্ট অ্যাটাক কাকে বলে? যখন হার্টের রক্ত প্রবাহ বন্ধ হয় তখন হার্টের পেশির ক্ষতি হয়, প্রায় করোনারি ধমনীতে জমাট বাঁধার কারণে হয়। হঠাৎ এবং জরুরির মতো একটি হার্ট ফেলিওরও হতে পারে। যখন হার্টের ব্যর্থতা ঘটে, শরীরের চাহিদা মেটাতে পর্যাপ্ত রক্ত পাম্প করতে পারে না, দুর্বল হার্টের পেশি, উচ্চ রক্তচাপ এবং অন্যান্য অবস্থার ফলে হতে পারে। সময়ের সাথে সাথে ধীরে ধীরে বিকাশ হতে পারে। হার্ট অ্যাটাক একটি আকস্মিক ঘটনা, আর যখন হার্ট ফেলিওর একটি দীর্ঘস্থায়ী অবস্থা। যাই হোক, হার্ট অ্যাটাক হার্ট ফেলিওরে হতে পারে এবং যদি ক্ষতি যথেষ্ট গুরুত্বপূর্ণ। এটা হলো 27-এর উত্তরটা। 28-এর প্রশ্নটা কি, তোমার বন্ধু ইনফ্লুয়েঞ্জায় ভুগছিল এবং ডাক্তার তাকে অ্যান্টিবায়োটিক কোর্স নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। সুস্থ হওয়ার পর চিকিৎসক তাকে প্রতিদিন দই খাওয়ার পরামর্শ দিয়েছিলেন। এর কারণ কি হতে পারে বলে মনে করো? তাহলে ইনফ্লুয়েঞ্জা থেকে পুনরুদ্ধার, অ্যান্টিবায়োটিকের একটি কোর্স সম্পূর্ণ করার পরে প্রতিদিন দই খাওয়ার ডাক্তারের পরামর্শের পেছনে কারণ সম্ভবত। 1, অন্তে উদ্ভিদের পুনরুদ্ধার করুন। যেমন অ্যান্টিবায়োটিকগুলো অন্তে ভালো ব্যাকটেরিয়ার ভারসাম্য ব্যাহত করতে পারে। দইতে প্রোবায়োটিক রয়েছে যার ভারসাম্য পুনরুদ্ধার করতে এবং হজমের স্বাস্থ্যকে সমর্থন করতে পারে। 2, বুস্ট ইমিউনিটি। দইতে প্রোবায়োটিক এবং ইমিউনোগ্লোবিন রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে উদ্দীপিত করে এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। 3, রিপ্লেশন নিউট্রিয়েন্টস। দই হলো প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিনের একটি সমৃদ্ধ উৎস যা অসুস্থ এবং অ্যান্টিবায়োটিক চিকিৎসার সময় ক্ষয়প্রাপ্ত পুষ্টি পূরণ করতে সাহায্য করে। তারপরে 4 নম্বর এখানে বলেছে সাপোর্ট দইয়ের প্রোবায়োটিক এবং প্রোটিন অন্ত্রের আস্তরণকে প্রশমিত করতে এবং নিরাময় করতে সাহায্য করে, প্রদাহ কমাতে এবং সামগ্রিক অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি করতে পারে। তাহলে তাই জন্যে দইকে প্রতিদিন ডায়েটের মধ্যে অন্তর্ভুক্ত করে আপনার বন্ধু এই সুবিধাগুলো অনুভব করতে পারে এবং তার সামগ্রিক স্বাস্থ্য এবং সুস্থতাকে সমর্থন করতে পারে। 29-এরটা,
29 বলেছে একশৃঙ্গ গন্ডারের আচরণ কিভাবে বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে তা উল্লেখ কর। তাহলে দেখো, ফার্স্টে বীজ বিচ্ছুরণ। গন্ডার তাদের গোবরের মাধ্যমে বীজ ছড়িয়ে দিতে সাহায্য করে, যা মূল উদ্ভিদ থেকে অনেক দূরে যেতে পারে। এই বিচ্ছুরণ বীজকে নতুন এলাকায় অঙ্কুরিত হতে দেয়। 2 দিয়েছে নিষিক্তকরণ। 3 গন্ডারের গোবর একটি প্রাকৃতিক সার হিসেবে ব্যবহার করে চারা জন্মানোর জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। মাটির ব্যাঘাত। গন্ডারের পদদলিত এবং খনন কার্যক্রম মাটিকে বিরক্ত করে আর নতুন উন্মুক্ত মাটিকে অঙ্কুরোদ্গমে সুযোগ তৈরি করে। ভাষাটা একটু অড হয়ে গেল এখানে, মাটিকে কর্দমাক্ত করে। পথ তৈরি। গন্ডারের পথ এবং পথগুলো বীজের অঙ্কুরোদ্গম এবং বৃদ্ধির জন্য করিডোর হিসাবে কাজ করে, বিশেষ করে ঘন গাছপালাগুলিতে। এই আচরণগুলো জড়িত থাকার মাধ্যমে একশৃঙ্গযুক্ত গন্ডার বীজের অঙ্কুরোদ্গমে সহজতর করতে এবং তাদের বাস্তুতন্ত্র উদ্ভিদের বৃদ্ধির প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 30 2022 অক্টোবরে তুমি জলদাপাড়া অভয়ারণ্য এবং 2022 শীতের ছুটিতে আলিপুর চিড়িয়াখানা কলকাতা বেড়াতে গিয়েছিলে। দুটো জায়গাতে জীব সংরক্ষণ করা হয়। এই দুটি সংরক্ষণ কৌশলের মৌলিক পার্থক্য কী? তাহলে কলকাতার মধ্যে মৌলিক পার্থক্য, সংরক্ষণের মৌলিক কৌশলগুলির পরিপ্রেক্ষিতে জলদাপাড়া অভয়ারণ্য হচ্ছে ইনসিটু সংরক্ষণ। এর অর্থ জীবকে তাদের প্রাকৃতিক আবাসস্থলী সংরক্ষণ করে রাখা হয় এবং অবাধে বসবাস করতে এবং তাদের সাথে যোগাযোগ করার অনুমতি দেয় পরিবেশ। আর বন্যপ্রাণী অভয়ারণ্য জলদাপাড়া একটি সুরক্ষিত, যেখানে প্রাণীরা অবাধে বিচরণ করে এবং তাদের স্বাভাবিক আচরণ সংরক্ষিত হয়। এবার আসছে আলিপুরে। আলিপুর চিড়িয়াখানা কলকাতা, এটা হচ্ছে ইনসিটু ছিল, এটা হচ্ছে এক্সিটু সংরক্ষণ। এর মধ্যে জীবকে তাদের প্রাকৃতিক আবাসস্থলের বাইরে সংরক্ষণ করা হয় প্রায় চিড়িয়াখানার মতো নিয়ন্ত্রিত পরিবেশে। বন্দি প্রাণীদের ঘেরা রাখা হয়, তাদের পরিবেশের চাহিদা মেটাতে অনুকরণ করা হয়। সংক্ষেপে, জলদাপাড়া অভয়ারণ্য প্রাণী তাদের প্রাকৃতিক পরিবেশে আবাসস্থল সংরক্ষণ করে, আর যখন আলিপুর চিড়িয়াখানাকে নিয়ন্ত্রিত পরিবেশের মধ্যে সংরক্ষণ করা হয়, প্রায়ই প্রজনন, শিক্ষা, গবেষণার উদ্দেশ্যে এই কাজগুলো করা হয়। এছাড়াও আমি তোমাদের ইনসিটু এবং এক্সিটু সংরক্ষণ, এই এক্সিটু হচ্ছে তোমার এটা আলিপুর আর ইনসিটু হচ্ছে তোমার জলদাপাড়া। তাহলে এখানে দেখো, জীবের সংখ্যা প্রাকৃতিক উপায়ে বৃদ্ধি করা হয়, এটা কৃত্রিম উপায়ে তোমার এখানে বৃদ্ধি করা হয়। স্থান দেখো, জীব প্রজাতির নিজস্ব আবাসস্থলে রক্ষা করা হয়, নিজ প্রজাতির বাসস্থানে কৃত্রিমভাবে পরিবেশে রক্ষা করা হয়। মূল উদ্দেশ্য দেখতে হচ্ছে এখানে জীব সংরক্ষণে হচ্ছে মূল উদ্দেশ্য, আর এখানে শিক্ষা, গবেষণা, জীব সংরক্ষণে হচ্ছে এখানে মূল উদ্দেশ্য। তোমরা দুটোর পার্থক্য, তাহলে এইটা তোমরা পেয়ে যাচ্ছ ইনসিটু জলদাপাড়া, আর এক্সিটু পেয়ে যাচ্ছ তোমরা আলিপুর, আলিপুর।